আন্দোলনই ঠিক করে, জাতীয় নাগরিক পার্টি ঠিক করে যে কারা কারা ফ্যাসিবাদের দোসর, কাদের কাদের পুলিশকে এক্ষুনি গ্রেফতার করতে হবে এবং মামলা না থাকলে মামলা খুঁজে মামলা দিতে হবে এবং মামলা দেওয়া মাত্র কোনো প্রাথমিক তদন্ত ছাড়া গ্রেফতার করে ফেলতে হবে, তাহলে বরং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর জাতীয় নাগরিক পার্টির ছাত্রদের সমন্বয়ে একটা পুলিশ বাহিনী গড়ে তোলা হোক। এরকম তো ঘটেছে বিভিন্ন দেশে বিপ্লব পরবর্তী সময়ে, ইরানে, সিরিয়ায়, মানে ইরানের রেভলিউশনারি। হতাশার খবর চারদিকে, জুলাই সনদ হচ্ছে না, ঐক্যমত হচ্ছে না, ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন কিছুই হচ্ছে না। তাহলে কি হবে? সে আগের মতো যে যেভাবে জোর করে খেতে পারে। চাঁদাবাজি চলছে, সন্ত্রাসী চলছে, হত্যার রাজনীতি চলছে। ইউনূস কখন চলে যাবেন তিনি দিন গুনছেন। ইউনূস মহা সংকটে আছে, কারণ জুলাই মাসের মধ্যে যদি জুলাই সনদ দিতে না পারেন তাহলে ইউনূসের থাকারই কোনো বৈধতা নাই, তিনি থাকবেনই না হয়তো। এখন জুলাই সনদ বিএনপি বলে যে না, এটা কোনো সাংবিধানিক গুরুত্ব নাই, দেওয়া যাবে না। এতদিন ঠেকিয়ে রেখেছে বিএনপি, ভারত বিএনপির মাধ্যমে ঠেকিয়ে রেখেছে, অর্থাৎ যুদ্ধ বিমানে করে নিয়ে এসছে। ঠিক একই রকম প্রথাটা বাংলাদেশের উপর বা বাংলাদেশিদের উপর প্রয়োগ করার চেষ্টা চলছে। ভারতের গুজরাট রাজ্য থেকে প্রায় 250 জনের বেশি কথিত অবৈধ বাংলাদেশি অভিবাসীকে গত বৃহস্পতিবার কঠোর নিরাপত্তার মধ্যে ভারতীয় বিমান বাহিনীর বিশেষ ফ্লাইটে করে সীমান্তে নেওয়া হয়েছে। আন্দোলনে পুলিশের ভূমিকা নিয়ে ছাত্র জনতার ভেতরে যে অসন্তোষ এবং শেখ হাসিনার পতনের পর সারা দেশ জুড়ে পুলিশের ওপর যে হামলা এবং পুলিশের অবকাঠামোগুলোর যে লুটপাট, ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে, এরপর 1 বছরের মধ্যেও পুলিশকে ঘুরে দাঁড়াতে পারবার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। সর্বসাম্প্রতিক দুটো ঘটনা উল্লেখ করে আমি এই প্রস্তাব দিতে চাই যে কেন পুলিশ পুনর্গঠন করে পুলিশের দায়িত্ব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়কারী এবং ছাত্র জনতার হাতে তুলে দেওয়া হচ্ছে না। বিপ্লব বা অভ্যুত্থান পরবর্তী অনেক দেশেই আমরা দেখেছি মিলিশিয়া বাহিনী গড়ে তোলা হয়। সরকার হয়তোবা পুলিশ পুনর্গঠন করে পুলিশ বাহিনীতে ছাত্র জনতাকে নিয়োগ করে একটা নতুন বাহিনী, পুরোপুরি নতুন বাহিনী গড়ে তুলতে পারে। এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও সেই দাবি করছে যে পুলিশ বাহিনী পুনর্গঠন করতে হবে। দেখুন, দুটো সাম্প্রতিক ঘটনা উল্লেখ করি, আপনারা প্রত্যেকে পত্রপত্রিকায় দেখেছেন, না দেখবার উপায় নেই, কারণ কয়েকদিন ধরে চলেছে। খুলনা মেট্রোপলিটন থানা, খুলনা সদর থানা কদিন ধরে ঘেরাও হয়ে থাকলো এই অভিযোগে যে পুলিশের একজন এসআই সুকান্ত, তাকে নাকি ছাত্র জনতা ধরে পুলিশের কাছে থানায় নিয়ে গিয়েছিল যে ইনি ফ্যাসিবাদের দোসর, এর বিরুদ্ধে মামলা আছে। ছাত্র জনতার এই মামলা আছে বলবার পরেও কেন খুলনা পুলিশ সাথে সাথে এসআই সুকান্তকে গ্রেফতার করলো না, এই অভিযোগে এরপর কয়েকদিন ধরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুলনা থানা ঘেরাও করে রাখে। এবং আপনাদের মনে থাকবে এর এক পর্যায়ে খুলনা প্রেস ক্লাবে গিয়ে তারা ঘেরাও করে এমনকি প্রেস সচিব শফিকুল আলমকেও, যে খুলনার পুলিশ কমিশনারকে এক্ষুনি পদত্যাগ করতে হবে, কারণ তিনি কেন এসআই সুকান্তকে তারা যখন গণপিটুনি দিয়ে থানায় নিয়ে গিয়েছিল তখনই গ্রেফতার না করে ছেড়ে দিয়েছে। দেখুন, এসআই সুকান্তর মতো সারা বাংলাদেশ জুড়ে হাজার হাজার পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা আছে। খুলনা থানা থেকে বলা হয়েছিল সারা দেশে যেমন যেসব পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের বিষয়ে তদন্ত চলছে, এসআই সুকান্তর বিষয়েও তদন্ত চলছে। তদন্তে যদি তিনি দোষী প্রমাণিত হন তাকে গ্রেফতার করা হবে, এমন নির্দেশনা পরামর্শই কিন্তু পুলিশ মহাপরিদর্শক বাহারুল ইসলামের কাছ থেকে পুলিশকে বলা হয়েছিল, দেওয়া হয়েছিল। এবং বাহারুল ইসলাম সংবাদ মাধ্যমেই বলেছিলেন যে পুলিশ সদস্যদের তখনই গ্রেফতার করা হবে যদি প্রাথমিক তদন্তে প্রমাণিত হয় যেসব মামলায় তাদের অভিযুক্ত করা হয়েছে সেসব মামলায় প্রকৃতপক্ষেই তারা সংশ্লিষ্ট ছিলেন। কিন্তু জনতা, ছাত্র জনতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো তা মানতে রাজি নয়। কাজেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তখনই এসআই সুকান্তকে গ্রেফতার এবং খুলনার পুলিশ কমিশনারের পদত্যাগ অপসারণ দাবিতে লাগাতার থানা ঘেরাও কর্মসূচি চালিয়ে গেল। এরপর চট্টগ্রামের পটিয়ায় গত কদিন ধরে কি ঘটল? চট্টগ্রামের পটিয়া থানায় ছাত্রলীগ অভিযোগে দীপঙ্কর তালুকদার নামে এক যুবককে পেটাতে পেটাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পুলিশের কাছে নিয়ে গেল। পুলিশ দেখলো সেই দীপঙ্কর তালুকদারের বিরুদ্ধে কোনো মামলা নেই। কাজে পুলিশ বলল মামলা যখন নেই তখন কি করে তারা দীপঙ্কর তালুকদারকে গ্রেফতার করে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তখন স্থানীয় শহীদ মিনারে একটা সমাবেশ থেকে আসার পথে যেই মাত্র ছাত্রলীগ কর্মী দীপঙ্কর তালুকদারকে দেখেছে, তারা সাথে সাথে ঠিক করেছে যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এই কর্মীকে তারা থানায় সোপর্দ করবে এবং পুলিশকে এক্ষুনি গ্রেফতার করে এক্ষুনি তার বিচার সেরে ফেলতে হবে। এখন ইউনূস যদি জুলাই মাসে জুলাই সনদ দিতে না পারেন তাহলে কি করবেন? হয় বিএনপিকে একদম প্রতিপক্ষ করে তারেক রহমানের সাথে আন্ডারস্ট্যান্ডিংকে লাথি মেরে ফেলে দিয়ে তারপরে জুলাই সনদ দিতে হবে। আর দিলেও সেটা বিএনপি না মানলে তার ঐক্যমত হলো না, কারণ একটা বড় দল মানলো না। আর যদি জুলাই সনদ না দিতে পারে তাহলে আরেক ঘটনা, যে ইউনূস ব্যর্থ, ইউনূস তখন চলে যাওয়ার মতো হিসাব হবে। অতএব রাজনীতিতে কতটা অনিশ্চয়তা বুঝতে পারছেন, কালো মেঘ যে কতটা ঘন হয়েছে আশা করি বোঝাতে পেরেছি। ফেব্রুয়ারিতে নির্বাচন করে যেমন না, জামাতের সুর এখন ক্লিয়ার। তো কিসের নির্বাচন? নির্বাচনের কোনো পরিবেশ আছে নাকি? ক্লিয়ার কথা। দর্শক, এই জায়গায় হাসনাত সাজিস নাহিদরা আবারও রাজনীতিতে মাঠে নেমেছেন। তারা যে বার্তা দিচ্ছেন ধারাবাহিকভাবে, এই বার্তা স্পষ্ট যে আবার তারুণ্য
রাজপথে নামছে, আবারও তারা প্রয়োজনে জীবন দিবে, তারা আরেকটা বিপ্লব করবে। তাদের বার্তা স্পষ্ট যে ঐক্যমত্য কমিশন আলাপ আলোচনার মাধ্যমে কোনো সমাধান হচ্ছে না, নির্বাচনের মাধ্যমে দেশে কোনো পিসফুল ট্রানজিশন হচ্ছে না, এটা অনেক দূরের বিষয়। আপাতত এই সংবিধান লাথি দিয়ে ফেলে দিতে হবে, চুপ্পুকে সরাতে হবে, যেটা 3 আগস্টে আপনারা দেখবেন কি ঘটে। 3, 4, 5 আগস্টের মধ্যেই চুপ্পুর জয় বাংলা। সেনাবাহিনী সংস্কারের প্রশ্ন আসবে, এই সংবিধান বাংলাদেশে থাকবে না। জুলাই সনদ মাঠে ছাত্র জনতা বাস্তবায়ন করবে, ঘোষণা দিবে। এর মানে ওটার উপর ভিত্তি করে বিপ্লব হবে, সেই বিপ্লবের উপর ভিত্তি করে জুলাই সনদের উপর ভিত্তি করে নতুন কোন সরকার শপথ নেবে, এটা হতে পারে। যেমন 3 তারিখ ছাত্র জনতা যে জুলাই সনদ ঘোষণা করবে, ওইটার উপর ভিত্তি করেই হবে আগামী দিনের রাজনীতি। জামাত চরমনাই এটা মেনে নিবে এবং ইউনূসকে ওই জুলাই সনদের ভিত্তিতে হয় শপথ নিতে হবে, চুপ্পুকে লাথি মেরে নতুন ভাবে। অতএব বাংলাদেশে অঘটন করতে যাচ্ছে, এত সোজা না। এবং এই অঘটনের নেতৃত্বে, অঘটন বলতে এটা পজিটিভ অঘটন, বিপ্লব মানে অঘটন, নেতৃত্ব হাসনাতরা সাদিক কায়েমদেরই দিতে হবে। রাজনৈতিক দলগুলো মেনে নিবে, লোক সাপ্লাই দিবে, জামাত চরমনায়। বিএনপি তো এখানে পরাজিত শক্তি হবে। গত বছর পরাজিত করেছি আমরা আওয়ামী লীগকে, এবছর পরাজিত করবো বিএনপিকে, পরাজয়টা হবে বিএনপি। অতএব এখানে সরকার হয়তো বা গুলি করবে না, কিন্তু আমাদের এই রেভলিউশনে, বিপ্লবে বিএনপি হামলা করবে। আর বিএনপির কাছে অবৈধ অস্ত্র আছে, আর তারা হত্যার রাজনীতিতে মেতে উঠেছে। এই জন্য হাসনাত তাহিদরা জানে, এদের বার্তা থেকেও স্পষ্ট যে না, বড় কোনো কিছু ঘটতে যাচ্ছে, রাজনীতিতে এদেরকে কি রোল প্লে করতে হবে। এই জন্য হাসনাত সাদিস নাহিদরা দেশব্যাপী ঘুরছেন, তারা পদযাত্রা করছেন, মানুষকে সংগঠিত করছেন। হ্যাঁ, ইটস গুড, কিন্তু ওদের ভারতীয় কর্তৃপক্ষের দাবি 2 মাসের বেশি সময় ধরে গুজরাট পুলিশ অবৈধভাবে বসবাস করে কথিত বাংলাদেশিদের চিহ্নিত করার এই অভিযান পরিচালনা করে। এরপর তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এখন কিন্তু বাংলাদেশ এটা স্বীকৃতি দেয়নি, যাদেরকে ফেরত পাঠাচ্ছে তাদেরকে বলছে না বাংলাদেশ যে হ্যাঁ এরা বাংলাদেশি, সীমান্ত অতিক্রম করে তারা ওই পারে গেছে। অর্থাৎ জোর করে এক ধরনের পুশিং চলছে অব্যাহতভাবে। এইটা কিন্তু ঠেকানো যায়নি। গত পরশুদিনও যদি দেখেন, বিভিন্ন সীমান্ত দিয়ে 10 জন, 20 জন, 50 জন করে কিন্তু পুশ করতেছে। এবং এই যে 250 জনকে আনা হয়েছে, তাদেরকে ভাগ করা হবে, বিভিন্ন সীমান্তে পাঠিয়ে দেওয়া হবে। তারপর রাতের আধারে বিএসএফ তাদেরকে পুশিং করবে। এই পুশিংয়ের ব্যাপারটা এখনো পর্যন্ত বাংলাদেশ কিন্তু ঠেকাতে পারেনি, কার্যকর কোনো আলোচনা করা বা এটা যে একটা গুরুতর সমস্যা। ভারত যদি ইচ্ছা করে তাদের মানে শত শত মানুষ, হাজার হাজার মানুষকে তারা এইভাবে, যারা ছিন্নমূল দরিদ্র, তারা কিন্তু ঢোকাবে। তো এইটা যে এই যে বাংলাদেশ হজম করতেছে, এটা ভবিষ্যতে কিন্তু একটা বড় ধরনের বিস্ফোরণ হয়ে দাঁড়াবে। তখন আন্তর্জাতিক সম্প্রদায় বলবে যে তোমাদের এখানে যে এইভাবে পুশিং হচ্ছে, তো এটা তো তোমরা মেনে নিছো, তোমরা তো প্রতিবাদ জানাওনি, তো বাংলাদেশ কেন এটি আন্তর্জাতিক কোনো ফোরামে প্রতিবাদ করছে না বা এই ইস্যুটা উত্থাপন করছে না? এটা কিন্তু বোঝা যাচ্ছে না। এখানে আমি পরিষ্কারভাবে বলবো যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা। পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিবাদ করছে, বলছে যে এটা গ্রহণযোগ্য না, কিন্তু গ্রহণযোগ্য না এটা বলছে, কিন্তু তারা তো করে যাচ্ছে। তার উপায় কি? উপায় হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে এটি উপস্থাপন করা, কিন্তু সেই কাজটা কিন্তু করা হচ্ছে না। ইতিমধ্যে গত 3-4 মাস ধরে কিন্তু ক্রমাগত ভাবে করে যাচ্ছে এবং এটার ভারটা বা প্রবণতাটা কিন্তু আরো বাড়ছে। তার একটা ছবি দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসই বলছে যে 250 জনের বেশি তাদেরকে সীমান্ত এলাকায় পাঠানো হচ্ছে। গুজরাট পুলিশের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হচ্ছে, প্রোটোকল অনুযায়ী এই নির্বাসন প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এর অংশ হিসেবে আটককৃতদের বাংলাদেশের সীমান্ত